হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পিরিয়ডিক প্রপার্টিজ এর 8 লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি জিনিস। দেখো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের গোটা কেমিস্ট্রিতে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু প্রচুর ব্যবহার আছে। তো তাই জন্য ইলেকট্রোনেগেটিভিটি এই ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। আর কোথাও ডাউট হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কমেন্ট করে জানাবে। তো তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, তাই তো? তড়িৎ ঋণাত্মকতা বা হচ্ছে গিয়ে ইলেকট্রোনেগেটিভিটি বিষয়টা কি জিনিস সেটা আমরা একটু জানবো। দেখো এটাকে যদি আমরা বলি আর কি ইংলিশে যদি বলি যে টেন্ডেন্সি কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? বা এটাকে আমরা বাংলায় বলবো যে সমযোজী বন্ধনে অবস্থিত, কি বললাম, সমযোজী বন্ধনে অবস্থিত দুটি পরমাণুর মধ্যে এই যে শেয়ার করা ইলেকট্রনটা কে অ্যাট্রাক্ট করার প্রবণতাকে আমরা বলি হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে স্যার দেখো এই যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং আছে এবং প্রত্যেকটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে কি বললাম না, অ্যাট্রাক্ট শেয়ার ইলেকট্রন কোথায় না কোভ্যালেন্ট বন্ডের মধ্যে। তো তাহলে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কখনো সিঙ্গেল অ্যাটমের আমরা কখনো তুলনা করব না। তাহলে তোমাকে যদি ইলেকট্রোনেগেটিভিটি কথাটা উল্লেখ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যেই হবে। তার মানে এটা কিন্তু একটা তোমার একটা বন্ডের ইলেকট্রন গুলোকে, একটা বন্ধনের ইলেকট্রন গুলোকে কে নিচের দিকে বেশি করে টেনে রাখতে পারে সেটাকেই আমরা বলি কি না তড়িৎ ঋণাত্মকতা। যে বেশি করে নিচের দিকে ইলেকট্রন টেনে রাখতে পারবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। তো তাহলে সিঙ্গেল অ্যাটমের কি তড়িৎ ঋণাত্মকতা আমরা ওভাবে তুলনা করতে পারবো? সিঙ্গেল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা আমরা তুলনা করতে পারবো না, কিন্তু যখন কোভ্যালেন্ট বন্ড করে আছে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আমরা ওটাকে আমরা তুলনা করতে পারবো, ঠিক আছে? যেমন তাহলে হচ্ছে কি, যেমন আমরা হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে কি আয়নেশন এনথালপি বলো বা ইলেকট্রন অ্যাফিনিটি বলো, ওগুলো যেন একটা সিঙ্গেল পরমাণু ক্ষেত্রে আমরা ভাবছিলাম, কিন্তু এই ইলেকট্রোনেগেটিভিটি আমরা কিভাবে তুলনা করবো না, ইলেকট্রোনেগেটিভিটি তোমার ওই বন্ধন করে আছে, কোভ্যালেন্ট বন্ড করে আছে, সেই কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ওর কি অবস্থা, মানে ওই ইলেকট্রন নিজে থেকে টানছে না ঠেলে দিচ্ছে, তার পরিস্থিতির উপরে আমরা ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করবো। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু একটা তোমার সাপেক্ষে, একটা নির্দিষ্ট কারো সাপেক্ষে তোমার মাপা হচ্ছে, যে ওই বন্ধনের মধ্যে উপস্থিত সাপেক্ষে আমরা মাপছি, যে যার সঙ্গে বন্ড করেছে তার সাপেক্ষে টানছে না ঠেলে দিচ্ছে, তার উপরে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি নির্ভর করছে, তাই জন্য ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কোনো ইউনিট নেই, ঠিক আছে? এর কোনো ইউনিট নেই, ঠিক আছে? এটা কোনো ইউনিট লেস, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা একটা ইউনিট লেস কোয়ান্টিটি। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে স্যার প্রথম আমরা ইলেকট্রোনেগেটিভিটি আর হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো ইলেকট্রন অ্যাফিনিটি আমরা কি বললাম না, ইলেকট্রন নিজের দিকে গ্রহণ করা প্রবণতা, আর তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আমরা ইলেকট্রন অ্যাট্রাক্ট করা প্রবণতা। এই দুজনের কিন্তু অনেকটা পার্থক্য আছে, কারণ গুলিয়ে ফেলা যাবে না। তো চট করে আমরা ইলেকট্রোনেগেটিভিটি এবং ইলেকট্রন অ্যাফিনিটির মধ্যে পার্থক্যটা আমরা একটু আলোচনা করে নেবো, ঠিক আছে? পার্থক্যটা কি জিনিস তাহলে দেখো। এবার দেখো আমরা দেখো এদিকে করছি, এদিকে আছে ধরে নাও ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, বা ইলেকট্রন আসক্তি, আর এদিকে আমরা নিচ্ছি ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রন আসক্তি কাকে বলে স্যার? ইলেকট্রন আসক্তি মানে কি, ওই যে মানে পরমাণুটা আছে সেই পরমাণুটা কিন্তু ইলেকট্রনটা পুরোপুরি নিজের কাছে গ্রহণ করে নিচ্ছে, মানে একদম ও ইলেকট্রনটা গ্রহণ করে একদম পুরো নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, একাধিক নেগেটিভ চার্জ হচ্ছে। তার মানে এটা মানে কিন্তু ইলেকট্রনটা পুরোপুরি করে গ্রহণ করে নেওয়া। আর তড়িৎ ঋণাত্মকতা মানে কি, বন্ধনের ইলেকট্রন গুলো কিছুটা, কখনোই পুরোপুরি না কিন্তু কিছুটা পরিমাণে ইলেকট্রন নিচের দিকে টেনে রাখার প্রবণতা, মানে টানার ফলে ও কি হচ্ছে কি একটা ডেল নেগেটিভ হয়ে যাচ্ছে, ডেল পজিটিভ হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা কিরকম স্যার, এই একটা বন্ড আছে, এবার যদি এর তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে ইলেকট্রন নিচের দিকে বেশি করে টেনে রাখবে, তাহলে এই যে বেশি করে টানছে সেটা হচ্ছে ডেল নেগেটিভ হবে, আর একজন কি হবে না ডেল পজিটিভ হয়ে যাবে। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছিল না, এ পরমাণুটা ছিল পুরোপুরি ইলেকট্রনটা গ্রহণ করে কিন্তু এ নেগেটিভ হয়ে যাচ্ছিল, ঠিক আছে? তো তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে মেন পার্থক্যটা কোথায়। এটা কিন্তু জাস্ট পুরোপুরি কখনো ইলেকট্রন নিয়ে নেবে না, কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে পুরোপুরি ইলেকট্রনটা ঢুকিয়ে দিচ্ছি, তার ফলে শক্তির যে ব্যাপারটা সেটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে প্রকাশ করছি।
তাহলে স্যার আমরা ইলেকট্রন অ্যাফিনিটি এবং তড়িৎ তীব্রতার পার্থক্যটা দেখো ছবিতে দেখা যাচ্ছে, তোমার ছবিটা ভালো করে দেখো, আমি পুরোপুরি লিখছি না এখানে, বিষয়গুলো তোমাদের জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। যে প্রথম দেখো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে কোনটা কি। এবার দেখো ইলেকট্রন অ্যাফিনিটি একটা নির্দিষ্ট এককে আমরা প্রকাশ করি, তাই তো, এটাকে সাধারণত ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করি, কিন্তু তড়িৎ তীব্রতা ওরকম কোনো একক আমরা নেই, কারণ একটা সাপেক্ষে নির্ণয় করা হয়, তো তাই জন্য এটা কিন্তু তড়িৎ তীব্রতা তেমন কোনো নির্দিষ্ট কোনো একক নেই। আচ্ছা, একই রকম ভাবে আমার ইলেকট্রন অ্যাফিনিটি আমরা কি করি না, তোমার ইলেকট্রন অ্যাফিনিটি একটা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে আমরা তুলনা করি বা ক্যালকুলেশন করি, কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি আমরা কি করি না, সমযোজী বন্ধনের মধ্যে ক্যালকুলেশন করি। আর ইলেকট্রন অ্যাফিনিটি আমরা দেখেছি যে পিরিয়ড বরাবর যদি আমরা যেতে থাকি বা গ্রুপ বরাবর যদি যেতে থাকি, তাহলে কোথাও কোথাও কিন্তু এক্সেপশনাল দেখা যায়, কিন্তু তড়িৎ তীব্রতার ক্ষেত্রে ওইরকম কিন্তু ওরা কিন্তু নিয়মিত ভাবেই বৃদ্ধি পেতে থাকে পিরিয়ড বরাবর আর কি, তাহলে এদের ক্ষেত্রে ওরকম কোনো এক্সেপশনাল দেখা যায় না। তো তোমরা এগুলো ব্যাপারগুলো আশা করা যায় বুঝতে পেরে গেছো। এবার আমরা স্যার ইলেকট্রোনেগেটিভিটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই নির্ভর করার বিষয়গুলো আমরা সামনে একটু আলোচনা করে নেব। দেখো এটা হচ্ছে তোমার ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টরের উপরে এই বিষয়টা নির্ভর করে। দেখো ফার্স্ট যেটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি কিসের উপর নির্ভর করবে স্যার, তড়িৎ ঋণাত্মকতা কিসের উপর নির্ভর করে না, অবশ্যই পরমাণুর সাইজের উপর নির্ভর করে। ঠিক আছে, সাইজটা যত ছোট হবে মানে নিউক্লিয়ার চার্জ যত তোমার বেশি হবে, তাহলে অবশ্যই ইলেকট্রনটা নিচের দিকে টানার প্রবণতা বেশি থাকবে, তার জন্য ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু তোমার সাইজের সঙ্গে তোমার হচ্ছে কি ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ কি, দেখো আমরা এখান থেকে কিন্তু তোমার ওই আইপি মানে আয়নেশন পোটেনশিয়াল, তারপরে তোমার হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি, একরকম ভাবে স্যার ইলেকট্রন নেগেটিভিটি, প্রত্যেকটা কিন্তু সাইজের সঙ্গে কি স্যার ব্যস্তানুপাতিক, তাই না, প্রত্যেকটা কিন্তু সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কিন্তু যত সাইজ যত ছোট হবে সবাই কিন্তু আইপির মান বেশি হবে, ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতার মানও কিন্তু বেশি হবে। একরকম ভাবে স্যার নিউক্লিয়ার চার্জের ক্ষেত্রে কি হবে স্যার, ইলেকট্রন অ্যাফিনিটি, দুই নম্বর হচ্ছে নিউক্লিয়ার চার্জ, তাই তো, নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তোমার ইলেকট্রন নেগেটিভিটির মানও কিন্তু তোমার কি হবে না স্যার বেশি হবে, ইলেকট্রন নেগেটিভিটির মানও কিন্তু বেশি হবে। যেমন স্যার তোমার যদি বলা হয় যে ও প্লাস এবং হচ্ছে কি ও এর মধ্যে হচ্ছে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, দেখো আমরা কি বললাম না এই তড়িৎ ঋণাত্মকতাটা সেটা পজিটিভ চার্জের সঙ্গে, ঠিক আছে, এখানে একটু ভালো করে ক্লিয়ার করে নাও যে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু তোমার পজিটিভ চার্জ যত বেশি থাকবে, পজিটিভ চার্জ। তো এই জায়গাটা আমরা কিন্তু খেয়াল রাখবো যে তোমার তাহলে এখানে যদি বলা হয় স্যার মানে ও প্লাস এবং ও অক্সিজেন এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তাহলে অবশ্যই যেহেতু এর মধ্যে পজিটিভ চার্জটা বেশি আছে তাহলে কিন্তু এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এখন যদি বলা হয় স্যার ও এবং ও মাইনাস এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তাহলে যেহেতু এটা নেগেটিভ চার্জ যত বেশি হতে থাকবে তত নেগেটিভিটি কমতে থাকবে, তাই জন্য কিন্তু অক্সিজেনে কিন্তু তোমার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলাম যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের ব্যাপারটা বুঝতে পেরে গেছি। একরকম ভাবে স্যার সাইজের সঙ্গে বললাম, আবার তারপরে অক্সিডেশন নাম্বার, ঠিক আছে, কোথাও যদি অক্সিডেশন নাম্বার যার মধ্যে বেশি থাকবে, 3 নম্বর পয়েন্ট বলছি কি অক্সিডেশন নাম্বার যত বেশি হবে তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু তত বেশি হবে। কি রকম ব্যাপারটা স্যার, কোথাও ধরুন তোমার দেওয়া আছে Fe2+ দেওয়া আছে এবং হচ্ছে কি Fe3+ দেওয়া আছে, তাহলে স্যার যার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বেশি তার কিন্তু তড়িৎ ঋণাত্মকতাও বেশি হবে, তার মানে কিন্তু এর তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি হবে। কোথাও স্যার দেওয়া আছে তোমার Mn2O3 আর কোথাও দেওয়া আছে স্যার MnO2, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে এই দুজনের মধ্যে কার মানে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, মানে কোন ম্যাঙ্গানিজের মানে কোন যৌগের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তো তাহলে দেখো এখানে ম্যাঙ্গানিজটা যেহেতু +4 জারণ অবস্থায় আছে, এখানে ম্যাঙ্গানিজটা +3 জারণ অবস্থায় আছে, তাহলে এর মধ্যে ম্যাঙ্গানিজটার কি হবে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তাহলে অক্সিডেশন নাম্বারের সঙ্গেও কিন্তু তোমার কি হবে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি হবে। একরকম ভাবে স্যার আর কিছু ফ্যাক্টর আছে যে তোমার হচ্ছে কক্ষপথের সংখ্যা যত বাড়তে থাকবে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে। তো এগুলো হচ্ছে মোটামুটি কি না তোমার এই তড়িৎ ঋণাত্মকতার উপর এই বিষয়গুলো মেইনলি ফ্যাক্টর করে। তো মোটামুটি আমরা কোন কোন বিষয়ের উপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখে নেব তোমার হচ্ছে গিয়ে পিরিয়ড বরাবর এবং হচ্ছে তোমার গ্রুপ বরাবর কিভাবে ইলেকট্রোনেগেটিভিটি পরিবর্তন হয় এবং হচ্ছে গিয়ে সেটা আমরা কোন কোন স্কেলের সাহায্যে তড়িৎ ঋণাত্মকতা আমরা বের করতে পারবো সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। দেখো স্যার নরমালি আমরা দেখবো যে যদি ট্রেন্ড যদি বলা হয় কোন যদি আমরা পিরিয়ড টেবিল বরাবর যত আমরা বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছি তত কি হবে তোমার পরমাণুর আকারটা ছোট হতে থাকে, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেতে থাকে, তার মানে কিন্তু তোমার কি বললাম সাইজটা তোমার কমতে থাকে, তার জন্য কি হবে তোমার তড়িৎ ঋণাত্মকতা মানে তোমার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বাড়তে থাকবে একদম ভাবে। এবং এদের ক্ষেত্রে এক্সেপশনালটা নেই আর কি, এরা একদম নরমাল ট্রেনেই বাড়তে থাকে। এবং একরকম ভাবে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি তত তোমার কি হচ্ছে আকারটা যেহেতু বড় হচ্ছে, সাইজটা যেহেতু তোমার সাইজ যেহেতু বড় হয় তাই জন্য ইলেকট্রোনেগেটিভিটি কি হবে স্যার কমতে থাকবে, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি তত কমতে থাকবে। তো এটা হচ্ছে নরমাল ট্রেন্ড গেল। এবার স্যার আমরা তড়িৎ ঋণাত্মকতা কি হয় না, তড়িৎ ঋণাত্মকতা বের করার জন্য তোমার দুজন সায়েন্টিস্ট এসেছিলেন, ঠিক আছে, দুজন সায়েন্টিস্ট এসেছিলেন, একজন হচ্ছে পাওলি আর একজন হচ্ছে তোমার মুলিকেন।
এই আমরা পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল বা অপবর্জন নীতি আমরা পড়েছি অ্যাটমিক স্ট্রাকচারে। তো সেই পাউলি উনি এসে কি করেছিলেন না, কোনো পরমাণুর তড়িৎনিয়ততা কি হবে সেই তড়িৎনিয়ততা বের করার জন্য উনি একটা সূত্র তৈরি করেছিলেন। তো সেই সূত্রটা আমরা চট করে একটু মুখস্থ করে নেবো বা লিখে নেবো খাতায়। তোমাদের দেখো বইতে মানে বের করবে কোথায় কোনটা কি সেটা আমরা বুঝতে পারবো এখনই। দেখো পাউলি স্কেল এর সাহায্যে যদি আমরা হচ্ছে তড়িৎনিয়তা বের করতে চাই তো তাহলে কি হবে স্যার, এখান থেকে সূত্রটা দেখো মনে রাখবে যে কাই এ মাইনাস কাই বি, কোনটা কি আমি এখনই বলে দিচ্ছি, ইজ ইকুয়ালস টু তোমার 0.208 ইন্টু রুট ওভারের ভেতরে ই এ বন্ড বি মাইনাস রুট ওভার তোমার ই বন্ড এ ইন্টু ই তোমার হচ্ছে গিয়ে বি বন্ড বি। ঠিক আছে, পুরোটা রুট ওভারের মধ্যে থাকলো। তাহলে এটাকে আমরা যদি অণুগুলোর বন্ধন এনার্জি কিলো ক্যালোরি এককে বসাই তাহলে এই সূত্রটি ব্যবহার করব। এবং স্যার আমরা এটাকে আমরা ইয়েতেও বের করতে পারি, তোমার জুলেও যদি বের করতে চাই তাহলে তোমার ইয়েটা হবে 0.102 এবং বাকিটা তোমার একই থাকবে না, হচ্ছে কি ই এ বন্ড বি মাইনাস রুট ওভার তোমার ই এ বন্ড এ ইন্টু ই বি বন্ড বি। ঠিক আছে, এটা গেল তোমার হচ্ছে কি না, তোমার হচ্ছে গিয়ে আমরা যদি অণুগুলির বন্ড এনার্জিকে কেজি জুল পার মোল এককে প্রকাশ করি তাহলে এই সূত্রটি ব্যবহার করব। এখানে স্যার এই যে এটাকে বলে কাই, ঠিক আছে, CHI কাই, এটা উচ্চারণ হবে কি কাই এ। এবার আমরা তড়িৎনিয়ত কথা সাধারণত এই কাই দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা একটু স্যার এক্স এর মতো লাগছে কিন্তু এটা একটু এরকম একটু বাঁকানো হবে আর কি। ঠিক আছে, এরকম করে আমরা লিখি আর কি সাধারণত। তো কাই বিষয়টা এক্স এর মতো করে লিখলেও হবে। তো এই কাই এ মানে এটা বোঝাচ্ছে যে ধরুন কোন একটা বন্ড করে আছে যে এ বন্ড বি আছে, এবার হচ্ছে কি এখানে এ পরমাণুটির তড়িৎ-ঋণাত্মকতা এবং বি পরমাণুটির তড়িৎ-ঋণাত্মকতার যে পার্থক্যটা সেটা আমরা বের করতে পারবো কি না, তোমার হচ্ছে গিয়ে 0.208 এখানে এনার্জিটা মানে কি বন্ড এনার্জি মানে হচ্ছে গিয়ে এই যে এ বন্ড বি এর ভাঙতে যে শক্তিটা এটাকে আমরা বন্ড এনার্জি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এ বন্ড বি বন্ড এনার্জি, এখানে হচ্ছে কি এখানে এ মানে তোমার এ মানে যখন ধরো পরমাণুটা নিজেদের মধ্যে যে বন্ড এনার্জি তার এনার্জিটা এখানে লিখবো এবং বি যখন ও বি বন্ড করেছিল তখন তার মধ্যে যে এনার্জিটা সেটাকে আমরা এখানে লিখবো। তো তাহলে সেটা হচ্ছে কি এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো না, তোমার এই যে দুটো পরমাণু আছে সেই দুটো পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা আমরা বের করে নিতে পারবো। সেটা কখন, অবশ্যই সে তোমাকে যদি বন্ড এনার্জির মানটা যদি কিলো ক্যালোরি এককে যদি দেওয়া থাকে তাহলেই আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারবো। এবং তোমার বন্ড এনার্জির মানটা, ঠিক আছে, বন্ড এনার্জির মানটা তোমার যদি কেজি জুল এককে যদি দেওয়া থাকে, বন্ড এনার্জির মানটা যদি কেজি জুল এককে দেওয়া থাকে তো তাহলে আমরা কি করবো স্যার, তাহলে এই সূত্রটা আমরা যেখানে সামনে মাঝখানে 0.102 এই এককে আমরা মানে এই সূত্রটা ইউজ করবো, তাহলে কিন্তু ওই দুটো পরমাণুদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তার পার্থক্যটা আমরা বের করে নিতে পারবো। এবং একই রকম আরেকটা স্কেল আছে, এটা কি গেল স্যার, পাউলি স্কেলের সাহায্যে যদি আমরা বের করি তাহলে এই সূত্র ইউজ করতে পারবো। একইভাবে আরেকটা আছে কি মুলিকেন স্কেল আছে। ঠিক আছে, মুলিকেন স্কেলের সাহায্যে যদি আমরা বের করতে চাই, মুলিকেন স্কেলের সাহায্যে কি হবে স্যার, এই সূত্রটা একদমই চেঞ্জ হয়ে যাবে মুলিকেন স্কেলের সাহায্যে। মুলিকেন স্কেলের সাহায্যে কিরকম হয় সূত্রটা দেখো, এটা একটা একদম সহজ সূত্র। ই এ মানে ইলেকট্রোনেগেটিভিটি সমান সমান কি হবে না, তোমার হচ্ছে গিয়ে আইপি প্লাস হচ্ছে গিয়ে ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2। ঠিক আছে, তাহলে এটা কি বললাম, যদি তোমার এই সূত্র আমরা কখন ইউজ করবো স্যার, যদি তোমার আয়নেশন পোটেনশিয়াল এবং ইলেকট্রন অ্যাফিনিটি যদি দেওয়া থাকে তাহলে ওই দুটোকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা তার তড়িৎ-ঋণাত্মকতা পেয়ে যাব। এবং স্যার অবশ্যই এই যে আইপি এবং ইলেকট্রন অ্যাফিনিটি এদের মানটা কিন্তু কোন এককে বসাতে হবে না, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এককে বসাতে হবে। ঠিক আছে, তার অ্যাটম এককে যদি বসাই তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। ঠিক আছে, একরকম ভাবে স্যার নরমালি দেখা গেছে কি যে আমরা মুলিকেন স্কেলের সাহায্যে তড়িৎ-ঋণাত্মকতা বের করতে পারি, আবার হচ্ছে পাউলি স্কেলের সাহায্যে তড়িৎ-ঋণাত্মকতা বের করতে পারি। তো নরমাল দেখা যায় দুজনের মধ্যে পার্থক্য দেখা যায়, দুটো স্কেলই আমরা ব্যবহার করতে পারি। কিন্তু হচ্ছে কি তোমার যদি বলা হয় যে তোমার এই স্কেল যেটা তো মুলিকেন স্কেল গেল, একরকম ভাবে আমরা যদি পাউলির স্কেলের সাহায্যে, ঠিক আছে, যদি আমরা বের করতে চাই তাহলে এর তড়িৎ-ঋণাত্মকতা কি হবে স্যার, ওই সূত্রটা মানে মুলিকেনের সূত্রটা কি হয়ে যাবে না, তোমার এই আইপি প্লাস হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি বাই তোমার এখানে যে হয়ে যাবে কি এই 2 ইনটু এর সঙ্গে কি হবে 2.8 গুণ হবে। ঠিক আছে, দেখা গেছে যে মুলিকেনের যে তোমার তড়িৎ-ঋণাত্মকতা সেটা হচ্ছে কি তোমার পাউলির যে তড়িৎ-ঋণাত্মকতা তার থেকে 2.8 গুণ বেশি হয়। তাই জন্য পাউলির স্কেলে যদি ইলেকট্রন অ্যাফিনিটি এবং হচ্ছে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি এবং যদি আয়নেশন পোটেনশিয়াল যদি দেওয়া থাকে সেটা যদি পাউলি স্কেলের সাহায্যে যদি বের করতে হয় তাহলে আমরা
এই সূত্রটা ব্যবহার করবো এবং মুলিকেন স্কেলে যদি বের করতে হয় তাহলে জাস্ট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। সেটা কিন্তু অবশ্যই সেটা কোন এইভাবে বসাবো স্যার, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে বসাবো, ঠিক আছে। তো তাহলে মোটামুটি এই দুটো সূত্র আমাদের মনে রাখবো, যদি এগুলো মোটামুটি এগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট, বোর্ডের পরীক্ষা তেমন এখান থেকে আসে না, কিন্তু যদি আসে তাহলে আমরা এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো তাহলে বুঝে গেছি যে মুলিকেন স্কেল এবং পাউলি স্কেল কোনটা। এবার স্যার পিরিয়ডিক টেবিল থেকে কয়েকটা এলিমেন্ট আছে যাদের আমরা তড়িৎ ঋণাত্মকতা পাউলি স্কেলে আমরা মনে রাখবো, ঠিক আছে, কারণ ওগুলো আমাদের প্রয়োজন পড়ে, কয়েকটা আমরা মনে রাখবো, ঠিক আছে। যাই হোক মনে রাখবো বা তাদের অর্ডারটা মনে রাখবো যে কার বেশি হয় কার কম হয়। মোটামুটি যে কয়েকটা আমি বলছি সেই কয়েকটা তোমার মনে রাখবে। এখান থেকে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। আর এখান থেকে তোমার কি আছে স্যার, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এখান থেকে তোমার নাইট্রোজেন, ফসফরাস, থেকে বেশি হচ্ছে কি তোমার ফ্লুরিনের, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, ঠিক আছে। তো তারপরে তোমার কি আসে নাইট্রোজেন, মানে ফ্লুরিন সব থেকে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে তোমার হচ্ছে কি ক্যালিবার, ঠিক আছে, ক্যালিবার, ব্রোমিন, তারপরে হচ্ছে কি তোমার তারপরে কি আসে, তারপরে হচ্ছে কি ব্রোমিন, আইএসসি, তারপরে হচ্ছে কি আইএসসি, তারপরে হচ্ছে কি পিএইচ, তারপরে হচ্ছে পিএইচ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই লাইনটা এবার মনে রাখতে পারি, ফন, এই লাইনটা তোমরা একটা ট্রিক্স হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে, ট্রিক্স হিসেবে মনে রাখতে পারো যে ফন ক্যালিবার আইএসসি পিএইচ, ফন ক্যালিবার আইএসসি পিএইচ। কি বললাম, ফন মানে হচ্ছে তোমার ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে, সব থেকে বেশি হয় ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তোমার অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন এবং ক্লোরিন এই দুজনের সমান হয়, নাইট্রোজেনেরও 3, তোমার ক্লোরিনেরও 3 হয়। তো তারপরে তোমার কি আসে, তারপরে ব্রোমিন, ঠিক আছে, তারপরে তোমার ব্রোমিন আসে, তারপরে তোমার আইএসসি মানে আয়োডিন, সালফার আর কার্বন এদের সবারই সমান হয়, তারপরে পি ফসফরাস এবং হাইড্রোজেন দুজনেরই সমান হয়। তাহলে লাইনটা কি মনে রাখবো স্যার, ফন ক্যালিবার আইএসসি পিএইচ, ফন ক্যালিবার আইএসসি পিএইচ, লাইনটা মুখস্থ হয়ে গেছে, ফন ক্যালিবার আইএসসি পিএইচ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা তড়িৎ প্রত্যেকটাই মনে রাখতে পারবো এবং কার কত হয় সেটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে। চলো আরেকবার স্যার লিখি এখান থেকে। তোমার ফ্লুরিনের কত হয় স্যার, ফ্লুরিনের 4 হয়, অক্সিজেনের কত হয় স্যার, অক্সিজেনের 3.5 হয়, নাইট্রোজেনের কত হয় স্যার, নাইট্রোজেনের 3 হয়, ক্লোরিনের কত হয় 3 হয়, ব্রোমিনের কত হয় 2.8 হয়, আয়োডিন, সালফার এদের কত করে হয় স্যার, এদের 2.5 করে হয়, এদের সবারই 2.5, আচ্ছা ফসফরাসের কত হয় 2.1, হাইড্রোজেনের 2.1। তাহলে দেখো প্রত্যেকটা আমাদের মুখস্থ হয়ে গেছে যে তোমার তড়িৎ ঋণাত্মকতা গুলো। কেন স্যার, এই মানগুলো যদি আমাদের মুখস্থ থাকে আর কি, তাহলে অনেক সময় কি হয় না, পরীক্ষায় আমাদেরকে তড়িৎ ঋণাত্মকতার তোমার আয়নিক ক্যারেক্টার, কোন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আয়নিক ক্যারেক্টার কতটা চলে আসে, সেই আয়নিক ক্যারেক্টার গুলো বের করতে গেলে বা তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি বের করতে হয় তাহলে কিন্তু এই মানগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো তাহলে চলো আমাদের মোটামুটি মানগুলো মুখস্থ হয়ে গেছে। তো তাহলে স্যার এবার আমরা তড়িৎ ঋণাত্মকতা যে পড়লাম সেই তড়িৎ ঋণাত্মকতা কি করবো না, তাদের হচ্ছে কি ব্যবহারটা সম্বন্ধে একটু আলোচনা করে নেবো। প্রথমে দেখো আমরা ধরে নাও এই একটা বন্ড ছিল, ঠিক আছে, এর তড়িৎ ঋণাত্মকতা আমরা কাই এ দিয়ে প্রকাশ করলাম এবং এর তড়িৎ ঋণাত্মকতা আমরা কাই বি দিয়ে প্রকাশ করছি। এবার স্যার এখানে আমরা কি বলতে পারবো না, তোমার এই যে কাই এ এবং কাই বি মানে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা, ঠিক আছে, কাই এ মাইনাস কাই বি এদের পার্থক্যটা যদি তোমার অনেক বেশি হয়, মানে নরমালি যদি এদের পার্থক্য যদি ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তাহলে বলবো কি ওই যে বন্ধনটা সেটা একদম পিওর সমযোজী মানে পিওর কোভ্যালেন্ট বন্ড। যেমন ধরে নাও তোমার H2 বা Cl2 বা F2 মানে যেখানে তোমার সেম যদি পরমাণু অবস্থান করে তাহলে তাদের মধ্যে তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অলমোস্ট মানে হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেহেতু 0 তাহলে এগুলো একদম পিওর সমযোজী ক্যারেক্টার তৈরি হবে। কিন্তু যদি স্যার এদের মধ্যে পার্থক্যটা মানে এই কাই এ এবং কাই বি এর পার্থক্যটা যদি তোমার হচ্ছে না ওই বন্ধনটা কি হবে আয়নীয় কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, ধ্রুবীয় কোভ্যালেন্ট বন্ড হবে। যেমন তোমার ধরে নাও যে তোমার যেমন যদি বলা হয় তোমার H বন্ড Cl, এখানে দেখো ক্লোরিন এবং হচ্ছে কি হাইড্রোজেন এদের দুজনের পার্থক্যটা তোমার কি হচ্ছে খুব বেশি না, কিন্তু তোমার হচ্ছে কি তাই জন্য বলবো কি এই যে কম্পাউন্ডটা যে তৈরি হয়ে আছে এটা কি হচ্ছে এটা সমযোজী বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আছে, ঠিক আছে। কারণ দেখো হাইড্রোজেনের কত হয় 2.1, ক্লোরিনের কত হয় না তোমার 3 হয়, তাহলে এদের মধ্যে পার্থক্যটা খুব তেমন বেশি না মানে একের থেকে কম, তো তাই জন্য এটা বলবো কি এটা সমযোজী বন্ধন তৈরি করে আছে। কিন্তু কোথাও যদি তোমার পার্থক্যটা ধরো নাও NaCl, এখানে সোডিয়ামে কি হয়, সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা বা তোমার ধাতুগুলো এদের তড়িৎ ঋণাত্মকতা সবসময়
সবসময় একের থেকে কম হয়, ঠিক আছে, ধাতুগুলোর তড়িৎ-ঋণাত্মকতা সবসময় একের থেকে কম হয়। তাহলে এখানে পার্থক্য তোমার অবশ্যই তোমার কি হবে, যে 2.5, ক্লোরিনের যেহেতু তোমার 3, তাহলে 2.5 এর থেকে বেশি বা 2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই কম্পাউন্ড গুলো কি হবে স্যার, এরা কখনোই কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে না, এরা সবসময় আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। তো তাহলে কি হচ্ছে কি, এই যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য সেটা যে আমরা বলতে পারবো সেই বন্ধনটা তোমার সমযোজী হবে না, সেই বন্ধনটা তোমার আয়নীয় হবে না, সেই বন্ধনটা ধ্রুবীয় হবে, সেই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে অর্থাৎ কি কাই এ মাইনাস কাই বি এই পার্থক্যটা যদি 0 থেকে অনেক বেশি হয়, তো তাহলে আমরা কি বলবো, সেটা আয়নিক বন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কি বুঝতে পারলাম, যে এই পার্থক্যটা 0 হলে এটা কি হবে, সমযোজী বন্ধন হবে, সমযোজী হবে, ঠিক আছে। আর এটা যদি হয় তাহলে কি হবে, আয়নীয় বন্ড তৈরি হবে, আয়নীয় বন্ড তৈরি হবে। তো মোটামুটি এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। নেক্সট চলে আসবো কি, একই রকম ভাবে এই যে পার্থক্যটা, ঠিক আছে, একই রকম ভাবে ধরো একটা অক্সাইড সেটা আম্লিক হবে না ক্ষারীয় হবে, সেটা কিন্তু আমরা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থেকে বলতে পারবো। কিরকম ব্যাপারটা স্যার, তো ব্যাপারটা এরকম যে তোমার হচ্ছে, ঠিক আছে, এবার এই যে পার্থক্যটা তোমার হচ্ছে অক্সিজেন তো একটা নির্দিষ্ট তড়িৎ-ঋণাত্মকতা আছে, এবার এই কাই ও অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা এবং কাই এম এর তড়িৎ-ঋণাত্মকতা, এই পার্থক্যটা তোমার যদি গ্রেটার দেন যদি 0 হয়, মানে 0 থেকে যদি অনেক বেশি হয়, তাহলে সেই অক্সাইডটা কি হবে স্যার, একটা ক্ষারকীয় প্রকৃতির হবে, ঠিক আছে, ক্ষারকীয় প্রকৃতির হবে, ঠিক আছে। একরকম ভাবে তোমার যদি কাই ও মানে অক্সিজেন তড়িৎ-ঋণাত্মকতা এবং কাই এম এর তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যটা যদি 0 থেকে যদি বেশি হয়, মানে খুব বেশি না, মানে পার্থক্যটা যদি খুবই কম পার্থক্য হয়, মানে পার্থক্যটা যদি কম পার্থক্য যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটা কি ধরনের হবে না, আম্লিক অক্সাইড হবে, ঠিক আছে। তাহলে সেটা আম্লিক অক্সাইড হবে, ঠিক আছে, আম্লিক অক্সাইড হবে। তাহলে মোটামুটি কোনটা আম্লিক অক্সাইড কোনটা ক্ষারীয় অক্সাইড সেটা কিন্তু আমরা এই মানের পার্থক্য থেকে বলতে পারবো। একরকম ভাবে তোমার কোনটা ধাতু হবে কোনটা তোমার অধাতু হবে, সেটাও কিন্তু আমরা তড়িৎ-ঋণাত্মকতার মান থেকে বলতে পারবো। অর্থাৎ কি, তোমার তড়িৎ-ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি যদি তোমার যদি যার বেশি হবে তার তোমার ধাতব দ্রব্য কম হবে। অর্থাৎ কি, ইলেকট্রোনেগেটিভিটিটা কি হবে স্যার, তোমার ধাতব চরিত্রের সঙ্গে অধাতব চরিত্রের সঙ্গে সমানুপাতিক হবে, এবং ধাতব চরিত্রের সঙ্গে চরিত্রের সঙ্গে কি হবে স্যার, সমানুপাতিক ব্যস্তানুপাতিক হবে। তারপরে যত ইলেকট্রনিটি যত বেশি তত তার অধাতব চরিত্র তত বেশি আর ধাতব চরিত্র তত কম হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা বলতে পারছি। একরকম ভাবে স্যার প্রথমে ওখানে আরেকটা জিনিস একটু বলা হয়নি, তোমরা একটু অ্যাড করে নিবে, যেটা আমরা যদিও তোমার হচ্ছে গিয়ে ওই তড়িৎ-ঋণাত্মকতা কিসের উপর নির্ভর করে, সেখানে একটা পয়েন্ট তোমরা অ্যাড করে নেবে। সেটা হচ্ছে কি তোমার ওই হাইব্রিড অরবিটাল গুলো, যেটা আমরা যদিও তোমার পরের চ্যাপ্টারে তোমার রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের মধ্যে পড়বো, সেটা হচ্ছে গিয়ে কার তড়িৎ-ঋণাত্মকতা যদি বেশি হয়, সেটা আমরা এর আগে একটু আলোচনা করেছিলাম। যে তোমার ধরো হাইব্রিড অরবিটাল, ধরো তোমার হচ্ছে গিয়ে sp3 হাইব্রিড অরবিটাল হতে পারে, sp3 হতে পারে, একটা হচ্ছে গিয়ে তোমার sp2 হতে পারে, একটা হচ্ছে গিয়ে sp হতে পারে। এবারে এই তিনজনের মধ্যে কার তড়িৎ-ঋণাত্মকতা, অর্থাৎ কি এই যে একটা কার্বন আছে, সেই কার্বন বন্ড করেছে, একটা sp3 বন্ড করেছে, দুটো কার্বনই, আর একটা কার্বন আছে sp2 বন্ড করে আছে, আর একটা কার্বন আছে তোমার sp বন্ড করে আছে। এবার যদি বলা হয় এই তিনজনের মধ্যে কোনটার তড়িৎ-ঋণাত্মকতা বেশি হবে, যেহেতু এখানে sp হওয়ার জন্য এখানে 50% ক্যারেক্টার হয়ে আছে, ঠিক আছে, এখানে তোমার sp2 হওয়ার জন্য তোমার হচ্ছে গিয়ে এখানে ক্যারেক্টারটা কত 33.33% হয়ে আছে, আবার এখানে কি আছে না 25% আছে স্যার, ঠিক না। এগুলো আমরা এর আগের দিনই বলেছিলাম যে যেখানে s ক্যারেক্টার বেশি থাকবে, যেহেতু s অরবিটালটা নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে, s ক্যারেক্টারটা বেশি থাকার জন্য ওই হাইব্রিড বন্ডটা বা ওই হাইব্রিড বন্ডটার মধ্যে কি হবে না, ওই কার্বনটার তড়িৎ-ঋণাত্মকতা বেশি হবে। আর যেখানে তোমার যেহেতু sp এর মধ্যে তোমার 33 হয়েছে, তার মাঝামাঝি হবে। আর তোমার sp3 এর ক্ষেত্রে যেহেতু তোমার s ক্যারেক্টারে 25%, কেন স্যার, এখানে টোটাল অরবিটাল কটা আছে, 4টা আছে, তো তার মধ্যে তোমার s এর ক্যারেক্টার মানে একটার কত হবে, ঠিক আছে, টোটাল 4টা মিলে তোমার 100%, টোটাল 4টা মিলে 100%, তাহলে একটার কত আসবে না তোমার 25% আসবে। একরকম ভাবে এখানে টোটাল 3টা মিলে 100%, তাহলে একটার হচ্ছে 33%, এখানে দুটো মিলে 100%, তাহলে একটা হচ্ছে 50%। তো তাহলে যত s ক্যারেক্টার যত বেশি থাকবে তার তড়িৎ-ঋণাত্মকতা তত বেশি হবে। এই ক্যারেক্টার আমরা এটাও কিন্তু আমরা এর যে উদাহরণগুলো সেগুলো আমরা পরের চ্যাপ্টারে পড়বো, মানে হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়বো। আপাতত এটাকে আমরা মনে রাখবো যে কাদের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, সেটা আমরা এভাবে বুঝতে পারবো।
তাছাড়া তড়িৎ থেকে এই সমস্ত বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ ছিল। আশা করি যে তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে গেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আবার শুরু থেকে আবার ভালো করে দেখতে থাকো, এবং কোথাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। এই চ্যাপ্টার থেকে আর ছোট্ট একটা অংশ বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে নেক্সট ক্লাস থেকে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে তোমরা একটা পরীক্ষা দিয়ে দেবে এবং তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো।